শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে হঠাৎ হামলে পড়ল গুলি চালানো সশস্ত্র বিডিআর, বর্তমানে যার নাম বিজিবি, ও পুলিশ সদস্যরা। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল ও লাঠিচার্জে শহীদ হন 3 কিশোর তরুণ, তরিকুল, সালেকিন ও আমিন। আজ থেকে 20 বছর আগে আজকের দিনে আমার মাটি আমার মা, খনি হতে দেব না, খনিজ সম্পদের মালিকানা জনগণ ছাড়বে না, তোমার বাড়ি আমার বাড়ি, ফুলবাড়ি ফুলবাড়ি, উন্মুক্ত খনি না, রপ্তানি না, বিদেশি না ইত্যাদি স্লোগানে দিনাজপুরের ফুলবাড়ি মুখরিত করেছিলেন 50 থেকে 60 হাজার মানুষ। সেখানে কেবল প্রস্তাবিত কয়লা খনি এলাকা ফুলবাড়ির মানুষ নন, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে দেশপ্রেমিক সচেতন মানুষ যোগ দিয়েছিলেন সমাবেশে। স্থানীয় ও জাতীয় স্বার্থবিরোধী একটি অন্যায় প্রকল্প বন্ধ করবার দাবি নিয়ে জড়ো হয়েছিলেন তারা। শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে হঠাৎ হামলে পড়ল গুলি চালানো সশস্ত্র বিডিআর, বর্তমানে যার নাম বিজিবি, ও পুলিশ সদস্যরা। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল ও লাঠিচার্জে শহীদ হন 3 কিশোর তরুণ, তরিকুল, সালেকিন ও আমিন। মারাত্মক আহত হন 2 শতাধিক মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজন স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন। এতে উত্তরবঙ্গ সহ গোটা দেশের মানুষ ক্ষোভে ফসে ওঠে। 30 আগস্ট 2006 তারিখে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার আন্দোলনের নেতৃত্বের সাথে 6 দফা চুক্তি করতে বাধ্য হয়। চুক্তির মূল শর্তসমূহ ছিল: উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা যাবে না, তৎকালীন এশিয়া এনার্জি, বর্তমান জিসিএম রিসোর্সেস এর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা, নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা। অত্যন্ত দুঃখের বিষয়, 20 বছর আগে রাষ্ট্রীয়ভাবে মীমাংসিত একটি বিষয় আবার সামনে আনা হয়েছে। নতুন করে জিসিএম রিসোর্সেস অর্থাৎ তৎকালীন এশিয়া এনার্জি এর প্রস্তাবিত ভয়ঙ্কর প্রকল্প বাস্তবায়নের পায়তারা আবার শুরু হয়েছে। তাই সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে প্রতিবাদী মানুষ ফুলবাড়ি জড়ো হয়েছেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি খনন প্রকল্পের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিতে। দর্শক, চলুন দেখা যাক এশিয়া এনার্জি প্রস্তাবিত কয়লা খনি খনন প্রকল্প প্রস্তাব কেন 20 বছর আগে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল। 1997 সালে অস্ট্রেলিয়ার কোম্পানি বিএইচপি দিনাজপুরের ফুলবাড়ি, নবাবগঞ্জ, বিরামপুর ও পার্বতীপুর উপজেলার নিচে 57 কোটি 20 লক্ষ টনের বিটুমিনাস জাতীয় উন্নত কয়লার মজুদ আবিষ্কার করে। এই কয়লা মজুদের বিস্তৃতি 40 থেকে 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ফুলবাড়ি উপজেলার নিচে কয়লার মজুদ 45%, নবাবগঞ্জের নিচে 35%, বিরামপুরের নিচে 15% এবং পার্বতীপুরের নিচে 5%। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা ও অর্থনৈতিকভাবে লাভজনক না হয় বিএইচপি 1998 সালে প্রস্তাবিত খনি প্রকল্প থেকে সরে দাঁড়ায়। কিন্তু এশিয়া এনার্জি কর্পোরেশন নামে একটি নতুন কোম্পানিকে চুক্তি ও 2টি লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ থেকে চলে যায় বিএইচপি। এশিয়া এনার্জি বর্তমানে জিসিএম রিসোর্সেস পিএলসি নামে সক্রিয়। কয়লা নবায়নের অযোগ্য একটি জ্বালানি। মাটির গভীরে হাজার হাজার বছর ধরে গাছপালা, জীবজন্তু চাপা পড়ে থাকে। এর ফলে বিশেষ চাপ ও তাপে এসব পদার্থ কয়লায় পরিণত হয়। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে তৈরি হয়েছিল বাংলার এই ভূগর্ভস্থ কয়লা। স্টিল ফ্যাক্টরি এবং বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হিসেবে এই কয়লা ব্যবহৃত হয়। কখনো কখনো ইটের ভাটায় কয়লা কাজে লাগে। সাধারণভাবে ভূগর্ভস্থ কয়লা তোলার 2টি পদ্ধতি বহুল ব্যবহৃত। একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ পদ্ধতি, আরেকটি খোলামুখ বা উন্নত পদ্ধতি। বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো আমাদের দেশে খোলামুখ বা উন্মুক্ত খনন পদ্ধতি বেছে নিতে চায়। তাদের চোখে এটি সবচেয়ে লাভজনক এবং সহজ উপায়। কিন্তু উন্মুক্ত পদ্ধতি মূলত এক চরম বিপর্যয়কারী এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যবস্থা, বিশেষ করে যখন কয়লার মজুদ সুউচ্চ সুপেয় পানির স্তরগুলোর নিচে হয়। উন্মুক্ত পদ্ধতিতে এরকম একটি প্রকল্পই বাংলাদেশের মতো একটি কৃষি প্রধান প্লাবন ভূমির গোটা জনপদ ধ্বংসের কারণ হতে পারে। উন্মুক্ত পদ্ধতিতে মাটির উপরে সবকিছু সরিয়ে ফেলা হয়। এটি এমন নির্মম প্রক্রিয়া যে এই প্রক্রিয়ায় একটি বিস্তীর্ণ জনপদ ও জীববৈচিত্র্য আক্ষরিক অর্থেই উপড়ে ফেলা হয়। প্রস্তাবিত খনি এলাকায় এশিয়া এনার্জি জরিপ করে 6 ধরনের আলাদা আলাদা বাস্তু সংস্থানের সন্ধান পায়।
সেখানে 512 প্রজাতির নানা রকম গাছপালা আছে। এর মধ্যে 158 প্রজাতির স্থলচর ও মেরুদণ্ডী প্রাণী আছে। এছাড়া হিসাবের বাইরে রয়েছে অজস্র অমেরুদণ্ডী প্রাণী ও 79 প্রজাতির স্বাদুপানির মাছ। ভূপৃষ্ঠের সবকিছু উপড়ে ফেলবার পর বিশাল যন্ত্র দিয়ে শুরু হবে মাটি খোঁড়া। এর সাথে যুক্ত হবে মিনিটে 8 লক্ষ লিটার হারে পানি উত্তোলনের কাজ। যেহেতু ফুলবাড়ি কয়লা মজুদ প্রায় 100 মিটার পানির স্তরসমূহের নিচে অবস্থিত, তাই কয়লার স্তর পানিমুক্ত রাখতেই ব্যাপক হারে পানি উত্তোলনের আয়োজন। উন্মুক্ত খনন পদ্ধতির সবথেকে বড় বিপদটি লুকিয়ে আছে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার মধ্যে। এশিয়া এনার্জি বা জিসিএম প্রদত্ত তথ্য উপাত্ত থেকে জানা যায়, কয়লা উত্তোলনের জন্য 1000 থেকে 1200টি গভীর নলকূপ বসিয়ে অত্যন্ত শক্তিশালী পাম্পের সাহায্যে অব্যাহতভাবে পানি তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিশেষজ্ঞদের বিশ্লেষণে গোটা উত্তরবঙ্গে এক ভয়াবহ বিপর্যয়ের চিত্র পাওয়া যায়। পানি ও কয়লা উত্তোলন শেষ হবে খনি উন্নয়ন কার্যক্রম শেষ হবার 38 থেকে 40 বছর পর। এরপর যা থাকবে তার চিত্রকে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারি। 1, খনি এলাকায় প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 500 থেকে 1000 ফুট গভীর বিষাক্ত পানির জলাধার থাকবে। 2, খনি নিকটবর্তী 7টি জেলার প্রায় 3000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানির স্তর যে কোনো গভীর নলকূপের আওতারও নিচে নেমে যাবে। ফলে প্রকল্প চলাকালীন সময়েই ওই এলাকায় মরুকরণ শুরু হবে। গোটা অঞ্চল সব ধরনের কৃষিকাজ ও পশুপালনের অনুপযুক্ত হয়ে পড়বে। মানুষ পানযোগ্য পানি পাবে না। ফলে স্বাভাবিকভাবেই পুরো এলাকা সাধারণ মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। একই সাথে বন্ধ হয়ে যাবে সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। 3, কয়লা উত্তোলনের প্রয়োজনে কোম্পানি 38 থেকে 40 বছর ধরে মিনিটে 8 লক্ষ লিটার পানি উত্তোলন করবে। কয়লার সংস্পর্শে আসা এই পানি আশেপাশের 3টি নদী সহ প্রায় সকল জলাধার দূষিত করবে। ওই নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বড় নদীর সাথে মিলিত হয়েছে, ফলে তা বঙ্গোপসাগর পর্যন্ত নদীর পানি দূষণের কারণ হতে পারে। 4, খনি এলাকার ভূগর্ভস্থ পানির স্তর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে ঢালু। ফলে কয়লার সংস্পর্শে আসা ভূগর্ভস্থ দূষিত পানি খনি এলাকা থেকে দক্ষিণে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়বে। ওই পানি পান করার ফলে সংশ্লিষ্ট জনপদে মহামারী স্থায়ী রূপ নেবে। ওই পানি সেচ ফসল নষ্ট করবে এবং প্রায় সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অসম্ভব হয়ে পড়বে। 5, নিয়মিত এসিড বৃষ্টির ঝুঁকি তৈরি হবে। ফলে ফসল হানি সহ পরিবেশ বিপর্যয়ের ব্যাপ্তি উত্তরবঙ্গের বাইরেও বিস্তৃত হবে। বিজ্ঞান ভিত্তিক এসব বিশ্লেষণের প্রতি উত্তরে তৎকালীন এশিয়া এনার্জি বা বর্তমান জিসিএম দাবি করে তারা পানি উত্তোলন করে দূরবর্তী স্থানে আবার ভূগর্ভস্থে প্রবেশ করাবে বা ইনজেক্ট করবে। ফলে মরুকরণের আশঙ্কা থাকবে না। পরিবেশ বিশেষজ্ঞরা এশিয়া এনার্জি বা বর্তমান জিসিএম এর এই দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন এ ধরনের উদ্যোগ অত্যন্ত ব্যয়বহুল ও আত্মঘাতী। কয়লার সংস্পর্শে আসা পানি যখন ভূগর্ভস্থ স্তরে ইনজেক্ট করা হবে, তখন বিস্তীর্ণ অঞ্চলের পানি দ্রুত শোষণের শিকার হবে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, দিনাজপুর এলাকার মাটির ভূগঠন পাহাড়ি মোটা দানার বেলেময়, আর পানির প্রতিটি স্তর পাতলা কাদার স্তর দিয়ে সুরক্ষিত। একবার পানির স্তর ও কাদার স্তর শুকিয়ে গেলে তা এমনভাবে ফেটে চৌচির হয়ে যাবে যে পরবর্তীতে যতই বৃষ্টিপাত হোক কিংবা অন্য কোনোভাবে সেই স্তরে পানি সরবরাহ করা হোক না কেন, পানিকে ওই স্তরে ধরে রাখা সম্ভব হবে না। ঠিক যে কারণে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হলেও সেখানে ভূগর্ভস্থ কোনো পানির স্তর খুঁজে পাওয়া যায় না। তাদের অভিমত, ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত হলে প্রকৃতিতে যে বিপর্যয় দেখা দেবে তা ন্যূনতম সামলে উঠতেও অন্তত 200 বছর লাগবে। এ ধরনের কয়লা খনির আরেক ভয়ঙ্কর বিপদ হলো আগুন। বজ্রপাত থেকে বা ভুলবশত খনিতে আগুন লাগার সম্ভাবনা ব্যাপক। দীর্ঘ 40 বছরে যা ঘটবার সম্ভাবনা আরও ব্যাপক। বিশেষ করে বাংলাদেশ বজ্র বৃষ্টির দেশ। সেখানে কয়েক বর্গ কিলোমিটার উন্মুক্ত কয়লা খনিতে বজ্রপাত হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। একবার কয়লা খনিতে আগুন লাগলে তবে তা নেভানো এক প্রকার অসম্ভব ব্যাপার। আমেরিকার পেনিসিলভেনিয়ায় এমনই এক কয়লার খনিতে আগুন ধরে যায়। 1967 সালের অগ্নিকাণ্ডের আগুন আজও নেভেনি। দিনের পর দিন ওই কয়লা জ্বলে এক মারাত্মক ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে চলছে। মানুষ এখন পর্যন্ত কোনো প্রযুক্তি বানায়নি যা দিয়ে এই জ্বলন্ত নরক নেভানো যায়। ফুলবাড়ির উন্মুক্ত কয়লায় যদি আগুন লাগে, 1000 বছর ধরে শুধু আমাদের এলাকা পুড়তেই থাকবে। চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ।